আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইলমুল ফারেজ শিক্ষা কোর্সের আমরা রয়েছি আজকে ৮ম ক্লাসে। ৮ নম্বর ক্লাসে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। এই বিষয়গুলি মুনাসাকা করা থেকে শুরু করে ইলমুল ফারেজের জ্ঞান থাকার জন্য, তোমার ইলমুল ফারেজে ভালো হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব মাসালা বের করার পদ্ধতি। যদি তুমি মাসালা বের করতে পারো তাহলে তোমার কাছে মুনাসাকা খুবই সহজ হবে। এবং তারপরে আমরা শিখব আউল শিখব এবং রদ শিখব। আউল এবং রদ মুনাসাকা করার ক্ষেত্রে ইলমুল ফারায়েজে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলো আমরা কথা না বাড়িয়ে সে বিষয়গুলি শুরু করি। সহজ পদ্ধতিতে মাসালা বের করা খুবই গুরুত্বপূর্ণ ইলমুল ফারাজের ক্ষেত্রে, কারণ মুনাসাকার অঙ্ক যদি তুমি করতে চাও তাহলে তুমি লসাগু করে করে মাসালা বের করার চেয়ে তুমি যদি সহজ পদ্ধতিতে মাসালা বের করো তাহলে সেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। তো তোমাদেরকে আমি পড়িয়েছিলাম এক ক্লাসে যে অংশগুলি, সেই অংশগুলিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 2 এর 1, 4 এর 1, 8 এর 1, আর একটা হচ্ছে 3 এর 2, 3 এর 1 আর 6 এর 1। এখানে এই দুইটা বতন, এই দুইটা বতনকে নামকরণ করা হয়। প্রথমটাকে বলা হয় ফরিকে আউয়াল এবং দ্বিতীয়টাকে বলা হয় ফরিকে সানি, অর্থাৎ প্রথম ফরিক এবং দ্বিতীয় ফরিক। তো প্রথম ফরিকে রয়েছে 2 এর 1, 4 এর 1, 8 এর 1 এবং দ্বিতীয় ফরিকে রয়েছে 3 এর 2, 3 এর 1, 6 এর 1। তো চলো দেখি যে কীভাবে মাসালা বের করতে হয়। মাসালাটা তোমার কোন সময় লাগবে? মাসালাটা লাগবে তোমার, মাসালা বলতে কি বুঝিয়ে এসেছিলাম তোমাদেরকে, যে আসলে জমিটা মানে সম্পত্তিটা কয় ভাগে ভাগ করব সেটা তোমাদের লাগবে কোন সময়? মুনাসাকা করার ক্ষেত্রে। দেখো, যদি তোমার বতনে 2 এর 1 এর সাথে দ্বিতীয় ফরিকের 1 বা একাধিক রাশি যুক্ত হয় তাহলে মাসালা হবে 6 দিয়ে। অর্থাৎ তোমার ফরিকে দ্বিতীয় ফরিক আছে, তোমাকে আমি একটু নিচে গিয়ে যদি একটা দেখে, আচ্ছা এখানে দেখো, একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে এখানে স্বামী রেখে গেছে এবং সহোদর বোন রেখে গেছে। এখানে রয়েছে কত? 2 এর 1 এবং এখানে রয়েছে 3 এর 1। তো 2 এর 1 হচ্ছে কি ফরিকে আউয়ালের, আর 3 এর 2 হচ্ছে ফরিকে সানির। চলো আমি তোমাকে দেখাই যে কীভাবে। এই যে 2 এর 1 ফরিকে আউয়ালের এবং 3 এর 2 ফরিকে সানির। অর্থাৎ এখানে বলা হয়েছে 2 এর 1 এর সাথে এই দ্বিতীয় ফরিকের 1 বা একাধিক রাশি যুক্ত হলে মাসালা হবে 6 দ্বারা। অর্থাৎ এই নিচে যেটা থাকবে সেটার সাথে 3 গুণ করতে হবে। কি করতে হবে? সেটার সাথে 3 গুণ করতে হবে, তাইলেই তোমার মাসালাটা হয়ে যাবে। তারপরে দেখো, 4 এর 1 এর সাথে দ্বিতীয় ফরিকের 1 বা একাধিক রাশি হলে মাসালা হবে 12 দিয়ে। তো যদি তোমার একটা ফরিকের ভিতরে 4 এর 1 থাকে এবং অন্য একটা থাকে তাহলে 4 এর সাথে 3 গুণ করতে হবে, মাসালা হবে 12 দিয়ে। এবং 8 এর 1 এর সাথে দ্বিতীয় ফরিকের 1 বা একাধিক রাশি যুক্ত হলে মাসালা হবে 24 দিয়ে। এই 8 এর সাথে তোমার গুণ করতে হবে কত? গুণ করতে হবে আবার 3, 3 8 24। এখন এটা তো বুঝলাম, কিন্তু যদি সেই ফরিকের ভিতরে, মুনাসাকার ভিতরে যদি এই কটাই অংশ থাকে, অর্থাৎ এই নিচের কোনো অংশ নাই, এই কটাই অংশ, তাহলে মাসালা হবে এই সবচাইতে বড় যেই 8, এই 8 দিয়ে, সব নিচের হর যেটা সবচাইতে বড় সেটা দিয়ে। আবার যদি দেখো, যদি এটা না হয়, যদি হয় এগুলিই, তাহলে তোমার মাসালা হবে কয় দিয়ে? এই নিচে যেটা সবচাইতে বড় সেটা দিয়ে তোমার হবে মাসালা। তো আমরা দেখলাম সহজ পদ্ধতিতে কিভাবে মাসালা বের করতে হয়। তো দেখো, কোনো মাসালা একম বা দ্বিতীয় ফরিকের যদি একটি মাত্র সংখ্যা থাকে তাহলে তার হর দিয়ে মাসালাটি সম্পূর্ণ করতে হবে, যেটা তোমাকে আমি একটু আগে বললাম। এবার আমাদেরকে দেখতে হবে আউলের পরিচিতি দেখতে হবে। আউল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখো, আমরা মূল সংজ্ঞাটাকে প্রথমে বুঝি। মূল মাসালা থেকে আসাবুল ফুরুজদের অংশ বৃদ্ধি পাওয়াকে আউল বলে। কি বলে? মূল মাসালা থেকে আসহাবুল ফুরুজদের অংশ বৃদ্ধি পাওয়াকে আউল বলে। যেমন ধরো, এখানে একটু উদাহরণ দিয়ে তোমাকে বুঝে, এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে তার রেখে গেছে স্বামী এবং 2 সহোদর বোন। তো 2 সহোদর বোন রেখে গেলে এখানে দেখো 2 এর 1 অংশ পায় স্বামী, যেহেতু সন্তান সন্ততি নাই, যেটা আমরা পড়েছিলাম হালতের মধ্যে, এবং 2 সহোদর বোন পায় 3 এর 2। তো 3 এর 2 পেলে আমাদের মাসালাটা হবে কত দিয়ে? আমাদের মাসালাটা হবে ফরিক আউয়ালের হচ্ছে একটা এবং আমাদের ফরিকের সানির আছে একটা, তার মানে আমাদের হবে মাসালা 6 দিয়ে। তো 6 দিয়ে যদি মাসালা করি, 6 দিয়ে মাসালা করলে এখানে দেখো, 6 দিয়ে যদি মাসালা করি তাহলে আমার এখানে 6 দিয়ে স্বামীকে 6 দিব কত? অর্ধেক। 6 এর অর্ধেক 3 দিব এবং 3 এর 2, 6 এর যদি আমরা 3 ভাগ করে 2 ভাগ সহোদর 2 বোনকে দিই তাহলে সেটা পরে 4। সেটা 4 কীভাবে পরে? দেখো, এখানে দেখো 1 2 3 4 5 6, এই 6 করে 6 এর আমরা কি করছি? অর্ধেক করে দিচ্ছি কাটা স্বামীরে। তো 6 এর অর্ধেক কত? এই 3। 6 এর অর্ধেক এই 3। তো এই 3 আমি দিব কাকে? আমি দিব স্বামীকে। তো স্বামীকে দিলে স্বামী 3 পেয়ে গেল, আর বাকি থাকে কত? বাকি থাকে 3। আর আমাদের দিতে হবে কত? 3 এর 2, 3 এর 2 ভাগ। তো 3 এর 2 ভাগ কত হয়? দেখো, 6 এর 3 এর 2 ভাগ কত হয়? 1 2 3 4
5 6। তো 6-এর 3-এর 2 ভাগ, দেখো 1 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ, এটা হচ্ছে 3 ভাগ। এই 3 ভাগের যদি 2 ভাগ হয় তাহলে 2 ভাগ হয় কত আমার? 2 ভাগ হয় 4। তো 4 হলে 2 ভাগ যদি 4 হয় তাহলে আমি এখানে মাসালা সম্পদ ভাগ করছি 6টা, তাহলে আমার 1 ভাগ এখনও দরকার। 1 ভাগ আমার এখনও কি, 1 ভাগ এখনও আমার প্রয়োজন। সেই প্রয়োজনটা আমরা কি করব, সেটাকে আমরা আউল করব। যদি এমন হয় যে মাসালা মিলতেছে না, সম্পত্তি একটু ঘাটতি পড়তেছে, মানে একজনের ঘাটতি পড়তেছে, তখন আমরা সম্পদটাকে আর এই যে এই মাসালা 6 যে ভাগ করলাম, 6 ভাগ করব না, মাসালাটাকে ভাগ করব কত, আউলের 7 ভাগ করব। ঠিক আছে, এই 7 ভাগ করব, তখনই আমাদের ঠিক হবে। আর এই 7 ভাগ করাকেই মাসালা প্রথমে যেটুকু দিয়ে করছি ততটুকু তাদের মাঝখানে ঠিকমতো দিতে না পারার কারণে আমার 1 এখনও দরকার, যার কারণে মাসালাটা 6 দিয়ে না করে আমরা 7 দিয়ে করাকে এটাকে আউল বলে। কি বলে? আউল বলে। তো যেসব সংখ্যায় আউল হয় সেটা শোনো। ফারাইজের মধ্যে ওয়ারিসদের নির্ধারিত অংশ নিরূপণকারী উসুল সর্বমোট 7টি, যথা 2 3 4 6 8 12 24। এই 7টি দিয়েই ফারাইজের মাসালাসমূহ ভাগ করা হয়। এখানে 2 3 4 8-এ 4টি সংখ্যায় আউল হয় না, বাকি 6 12 24 এই 3টিতে বিভিন্ন সংখ্যায় জোর বিজোরে আউল হবে। ঠিক আছে, একটা সংখ্যায় কি হবে, আউল হবে। এখানে আউলের কিছু উদাহরণ রয়েছে, আমি তোমাকে একটা দেখাইছি, সেটাই মাথায় রাখো। আর তোমাকে আরেকটা বিষয় এখানে বুঝতে হবে, মাসালায় মিম্বারিয়া নামে একটা মাসালা রয়েছে। দেখো মাসালায় মিম্বারিয়াটা কি, এটা তোমাকে পরীক্ষা আসতে পারে। একদা কুফার জামে মসজিদে খুতবারত অবস্থায় এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি মাসালা জিজ্ঞাসা করেন, আর তিনি মিম্বারে দাঁড়িয়ে উক্ত মাসালা সমাধান করে দেন। এই জন্যই এই মাসালাকে মাসালায় মিম্বারিয়া বলা হয়। মাসালায় মিম্বারিয়া কেন বলা হয়? মাসালা মিম্বারিয়া বলা হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে মাসালাটি সমাধান করে দেন। তো মাসালাটি কি? মাসালা হচ্ছে মাতা রজুলুন, এক ব্যক্তি মারা গেছে, আন জাউজাতিন স্ত্রী রেখে, ও আবুন পিতা রেখে, ও উম্মিন মাথা রেখে, ও বিনতাইন কি রেখে, 2 কন্যা রেখে। তো এটা মাসালাটা কীভাবে করতে হবে? এটা হচ্ছে মাসালায় মিম্বারিয়া। দেখো এক ব্যক্তি মারা গেছে, স্ত্রী রেখে গেছে, পিতা মাতা 2 কন্যা রেখে গেছে। তো দেখো আমরা মাসালাটা কীভাবে করব। যেহেতু সন্তান সন্ততি আছে, তার মানে স্ত্রী পাবে কত, 8-এর 1, পিতা পাবে 6-এর 1, এবং আসাবা মাতা পাবে 6-এর 1, 2 কন্যা যেহেতু আছে তারা পাবে 3-এর 2। তো এটাকে আমাদেরকে আউল করতে হবে, আউল করে মশালাটা এভাবে করতে হবে। তো দেখো আমি যদি ওনাদেরকে এভাবে দেই, ওনাকে 8-এর 1 যদি দেই, মশালা যদি 24 দিয়ে করি, 3 পাবে উনি, আর 6-এর 1 যদি দেই, 4 6 24, উনি পাবে কত, উনি পাবে 6-এর 1 পেলে উনি পাবে 4, আর মাতাও পাবে 4, এবং কন্যা 2 জন পাবে কত, 16 পেলে আমার কি হইতেছে, 16 এবং 4 20, 20 4 24, 24 এবং 3, বাকি 3 কত হচ্ছে, 27 হচ্ছে। 27 হচ্ছে, এই কারণেই এটা উপরে আমরা আউল করলাম কত, একটু নিয়ম ভেঙে 27-এ, অর্থাৎ এটা হচ্ছে মাসালায় মিম্বারিয়া। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাসালায় মিম্বারিয়া। তারপরে দেখো আমরা রদ পরিচিতি শিখব। আমরা এখন আউল শিখেছি, আউলের বিপরীতটাই হচ্ছে কি, রদ। ওই জায়গায় যদি আমার সম্পত্তি টান পড়ে, ভাগ করতে দিয়ে যদি ভাগ ঠিকমতো করতে না পারে, তখন সম্পত্তিটাকে বাড়ানোকে আউল বলে, এবং সম্পত্তিটা যদি বেশি পড়ে যায়, কমানোকে কি বলে, রদ বলে। সংজ্ঞাটা দেখো, মূল মাসালা হচ্ছে আসাবুল ফুরুজদের অংশ কম হলে তাকে রদ বলে। রদ সম্পূর্ণভাবে আউলের বিপরীত। রদ সম্পূর্ণভাবে কি, আউলের বিপরীত। স্বামী স্ত্রী ব্যতীত সকল জাউল ফুরুজের মধ্যে রদ সম্পাদিত হয়। স্বামী এবং স্ত্রী ছাড়া সবার মধ্যেই রদ সম্পাদিত হয়। আসাবা থাকলে সেখানে রদ কল্পনাই করা যায় না। যদি আসাবা থাকে সেখানে রদ কল্পনা করা যায় না। ধরো তুমি সম্পত্তিটা ভাগ করেছো, ভাগ করে সবাইকে দেওয়ার পরেও যদি কিছু সম্পত্তি বাকি থাকে, সেটাকে রদ বলে। সেই সম্পত্তিটাকে আবার যাদের মাঝখানে ভাগ করছো তাদের মাঝখানে পুনরায় বন্টন করে দেওয়াকে কি বলে, রদ বলে। কিন্তু সেখানে যদি কি বলে, আসাবা থাকে, তাহলে তো আসাবারই যেই অংশটুকু বাকি রয়েছে সেগুলো আসাবাকে দিয়ে দিতে হবে, তখন আর কি রদ কল্পনাই করা যায় না। রদের মাসালা কয়টি? রদের মাসালা হচ্ছে 4টি। রদের মাসালা কয়টি? রদের মাসালা 4টি। স্বামী অথবা স্ত্রী না থাকিয়া এক শ্রেণীর ওয়ারিশ হইলে, এক্ষেত্রে ওয়ারিশের সংখ্যা যা হবে মাসালাও তত সংখ্যা দিয়ে করতে হবে। মাসালাও কি করতে হবে, তত সংখ্যা দিয়ে কি করতে হবে। কি বলছে, স্বামী বা স্ত্রী না থাকিয়া এক শ্রেণীর ওয়ারিশ হইলে। এক শ্রেণীর ওয়ারিশ বলতে কি, দেখো কন্যা কন্যা কন্যা, 4 জনই কন্যা। হ্যাঁ, তো এখানে 4 জনই যেহেতু কন্যা, যার কারণে এটা আমার কি করতে হবে, এটা আমার মানে কন্যা যে কজন তাদের সংখ্যা দিয়ে আমার মাসালাটা রদ করে তাদেরকে সম্পত্তি দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি লেখছে, উল্লেখিত 2টি মাসালায় দেখা যায় 4 কন্যা এবং 4 বোনকে 3 ভাগের 2 ভাগ
প্রধান করার পরে এক অবশিষ্ট থেকে যায়, সেজন্য এখানে মাসালাটি রদ হবে। যেহেতু এখানে একই শ্রেণীর অর্থাৎ শুধুমাত্র কন্যা এবং শুধু বোন আছে, সেহেতু মাসালাটি তাদের সংখ্যা হিসেবে 4 দিয়ে রদ হবে। বিষয়টা বুঝো। একাধিক কন্যা থাকলে, কোনো মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকলে তারা সম্পত্তির পাবে 3/2 কত পাবে? 3/2। তো মাসালাটা আমরা করবো কত দিয়ে? 3 দিয়ে। তো 3/2 ওদের ভাগ করে দিয়ে দিতে বাকি আর 1 থাকে না। 1 দেওয়ার মতো তো আশা বা নাই, কেউ নাই। এক কী করব? তখন আমার মাসালাটাকে রদ করতে হবে। রদ করে মাসালাটাকে, যে কয়জন কন্যা আছে এই কয়জন কন্যা রদ করে 4 ভাগ করে 4 জনকে দিয়ে দিতে হবে। এই হচ্ছে এই মাসালাটা। তারপরে 2 নম্বরটা কি? স্বামী অথবা স্ত্রী না থাকিয়া একাধিক শ্রেণীর ওয়ারিশ হইলে এক্ষেত্রে ওয়ারিশদের প্রাপ্ত অংশের সমষ্টি দিয়ে মাসালা করতে হবে। মানে প্রাপ্ত অংশের সমষ্টি দিয়ে কি করতে হবে? সমষ্টি দিয়ে আমাদের মাসালাটা করতে হবে। তো দেখো, আমি তোমাকে দেখাই। দেখো, এক ব্যক্তি মারা গেছে। কি করছে? মারা গেছে, রেখে গেছে কন্যা এবং ছেলের কন্যা, অর্থাৎ নিজের কন্যা এবং নাতনি রেখে গেছে। তো আগে তো আমরা বোন দেখছি, এখন দেখো কিভাবে মাসালাটা করবা। মাসালাটা করবা, কন্যা পায় কত? যদি কন্যা একজন, 2/1, এবং ছেলের কন্যা পায় কত? 6/1। কখন পায়? যদি নিজের কন্যা থাকে, ছেলের কন্যা 6/1 পায়। তো আমাদের মাসালাটা হবে কয় দিয়ে? যেহেতু এখানে আমার ফরিকা আউয়ালের, এটাও ফরিকা আউয়ালের, এটাও এটা পরীক্ষা সারির, যাই হোক। তো আমাদের মাসালাটা হবে কত দিয়ে? এই 6 দিয়ে মাসালাটা হবে। তো 6 দিয়ে এই যে এই প্রথম ফরিকের একটা থাকলে দ্বিতীয় ফরিকের একটা থাকলে প্রথম ফরিকের যেটা আছে নিচের হরের সাথে 3 গুণ করে 6 দিয়ে যদি মাসালা করি, তো সম্পত্তিটা দাও। দেখো, কন্যা পাবে অর্ধেক, 6-এর অর্ধেক কত? 3। কন্যাকে যদি আমরা 3 দেই, আর বাকি ছেলের কন্যা পাবে কত? 6/1। 6/1 পাবে কত? 1 ছেলের কন্যা। তো কত হয়েছে? ওনারে দিলাম 3, ওনারে দিলাম 1, 4। মাসালা করেছিলাম কত দিয়ে? আমরা 6। আর তো কত বাকি থাকে? 2 বাকি থাকে। তো 2 কাকে দেব? 2 নেওয়ার মতো তো কেউ নেই, যার কারণে আমরা ওনাদের যেই সমষ্টি 4 দিয়ে মাসালা করে ওনাকে 2/1 যদি অর্ধেক দিই, তাহলে উনি পাবে কত? উনি পাবে 3, আর উনি পাবে কত? 6/1 হিসাবে উনি পাবে 1। তাদের সমষ্টি দিয়ে মাসালাটা হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তারপরে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সুদুস মাথায় রাখতে হবে। প্রাপ্ত অংশের সমষ্টি সুদুস হিসাবে বের করতে হবে। অর্থাৎ যদি মাসালায় সুদুস থাকে তাহলে মাসালাটি রদ দিয়ে 2 দ্বারা হবে, আর যদি 3 সুদুস থাকে 3 দ্বারা হবে, আর যদি 6 সুদুস থাকে তাহলে 4 দ্বারা হবে। এই বিষয়টা তোমাকে মুনাসাকা করার সময় মাথায় রাখতে হবে। 6/1 ভিতরে সুদুস রয়েছে একটা, 2/1 মধ্যে 3টা, 3/1 মধ্যে 2টা, 3/2 মধ্যে 4টা সুদুস রয়েছে। কি রয়েছে? 4টা সুদুস রয়েছে। এটা এখানে করে দেখানো হয়েছে, এটা এখানে করে দেখানো হয়েছে। এবার দেখো 3 নম্বর মাসালাটা কি? দেখো 3 নম্বর মাসালাটা হচ্ছে স্বামী অথবা স্ত্রী থাকিয়া সাথে এক শ্রেণীর ওয়ারিশ হইলে। স্বামী অথবা স্ত্রী থাকার পরেও যদি এক শ্রেণীর ওয়ারিশ হয়, তাহলে সমাধানটা কিভাবে করবে এই মাসালার? এক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা হবে। তাদের অংশ দেওয়ার পর অবশিষ্ট অংশ বাকি এক শ্রেণীর ওয়ারিশদের মাঝে সংখ্যা হিসাবে বন্টন করা হবে। প্রয়োজনে তাসি করতে হবে। দেখো, এক ব্যক্তি মারা গেছে, রেখে গেছে কাকে? স্বামীকে, আর রেখে গেছে 3 কন্যাকে। তো কোরআনে যাদের উল্লেখ করা আছে, স্বামী কোনো সন্তান থাকলে পাবে কত? 4/1, এবং যদি একাধিক কন্যা থাকে তারা পাবে 3/2। তো স্বাভাবিকভাবে মাসালাটা হওয়ার কথা কত দিয়ে? মাসালাটা হওয়ার কথা 12 দিয়ে। কেন 12 দিয়ে? এই দেখো, 4/1 এটা হচ্ছে আবার ফরিকা আউয়ালের, 4/1, 2/1, 8/1 ফরিকা আউয়ালের, এবং 3/2, 3/1, 6/1 ফরিকা সানির। এই দুইটা যদি একসাথে থাকে 2 ফরিকের, তাহলে প্রথম ফরিকে যেটা নিচে এটার সাথে 3 গুণ করতে হবে। 3 গুণ করলে কত হয়? 12। মাসালা করেছি আমরা 12 দিয়ে। 12 দিয়ে যদি মাসালা করি, তাহলে আমাদের কি হবে? 12-র 4/1 হচ্ছে 3, 3×4 = 12, এবং 3 কন্যারে আমরা যদি দেই কত? 3/2 কত? 3/2 হচ্ছে 8। 3/2 হয় কত? 3/2 হয় 8। 12-র 3/2 কত? 8। তাইলে আমার এখানে কি হয়? 8 এবং 3 মিলে কত হয়? 8 এবং 3 মিলে হয় 11। 11 হলে আমার এখনও মাসালা যে আমরা 6 করলাম, সম্পত্তি যে 6 ভাগ করলাম, 6 ভাগ করার পরে 1 এখনও আমাদের বাকি থাকে। তো 1 বাকি থাকলে 1 কী করবো আমরা? তো এখানে যে নিয়ম, 3 নম্বরের যে নিয়ম, 3 নম্বরের নিয়ম হলো স্বামী বা স্ত্রীর সংখ্যার হর দিয়ে মাসালা করতে হবে। দেখো, স্বামী বা স্ত্রীর সংখ্যার হর কত? স্বামী বা স্ত্রীর সংখ্যার হর হচ্ছে আমার এখানে 4। 4 দিয়ে মাসালা করে স্বামী অথবা স্ত্রীকে 4/1 দিব, আর বাকি যে 3 থাকে সেটা 3 কন্যাকে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের এই 3 নাম্বার মাসালাটা। আর এবং 4 নাম্বার মাসালাটা কি? স্বামী অথবা স্ত্রী থাকিয়া সাথে একাধিক শ্রেণীর ওয়ারিশ হইলে।
তখন কি করতে হবে? আমরা দেখছি স্বামী এবং স্ত্রী থাকার পরে এক শ্রেণীর ওয়ারিশ হলে কী করতে হবে, মানে একাধিক শ্রেণীর ওয়ারিশ হইলে কী করতে হবে দেখো। এক্ষেত্রে স্বামী বা স্ত্রীর হর দিয়ে মাসালা করে তাদেরকে প্রদানের পর অবশিষ্ট অংশ বাকি ওয়ারিশদের মাঝে সুদুস হিসেবে সমান ভাগে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, সমান ভাগে ভাগ করে দিতে হবে, সমান ভাগে ভাগ করে দিতে হবে। তারপরে দেখো, আর যদি বাকি ওয়ারিশদের মাঝে সুদুস হিসাবে সমান ভাগে বন্টন করা সম্ভব না হয় তাহলে হ্রদের মাসালাকে মোট সুদুস দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? হ্রদের যে মাসালাটা রয়েছে, যে হ্রদের যে মাসালা, হ্রদের মাসালাটাকে যে কয় সুদুস আছে সুদুস দিয়ে গুণ করতে হবে। সুদুস দিয়ে গুণ করলেই আমার বিষয়টা হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে আমাদের পরবর্তী ক্লাস হবে আমাদের 9 নম্বর ক্লাস। তো 9 নম্বর ক্লাসের পরে 10 নম্বর ক্লাস আমরা মুনাসাকা করব। মুনাসাকা করলে আমরা এগুলি যখন আর একটু ঝালাই করব তখন সেটা তোমাদেরকে বুঝতে আরও সুবিধা হবে। বাকি ক্লাসগুলি দেখার আমন্ত্রণ রেখে আমরা এটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।